11 আগস্ট হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ প্রায় $450 মিলিয়ন কমে যায়। সেদিন রোববার আন্তর্জাতিক বন্ধের দিনেও ডলারের এ পতন ছিল বিস্ময়কর। ফলে অনেকেই আশঙ্কা করেছিলেন দেশের রিজার্ভ আবারও হ্যাকিংয়ের শিকার হলো কিনা। তবে জানা যায় বাংলাদেশ ব্যাংকের ডলার সরবরাহ করতে ইসলামী ব্যাংক ব্যর্থ হয় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ সমন্বয় করার কারণে রিজার্ভ এভাবে কমে যায়। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার, সাবেক ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও গভর্নরের উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসেরের ইসলামী ব্যাংক কেন্দ্রিক কুকীর্তি ঢাকতে এ কাজ করা হয় বলে অভিযোগ রয়েছে। পলাতক সাবেক গভর্নর রউফ তালুকদারের নির্দেশে 2023 সালের 19 জুলাই বাকিতে ডলার কেনার পদ্ধতি শুরু করা হয়। ওই দিন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে $35 মিলিয়ন কিনে সমপরিমাণ টাকা ব্যাংকটির অ্যাকাউন্টে জমা দেন। তবে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে ধাপে ধাপে ডলার সরবরাহ করতে পারে অনেক পরে। ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে 2023 সালের 19 জুলাই থেকে এবছরের 3 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংক থেকে মোট $1.6 বিলিয়ন কিনে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে আর আসেননি। ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগ করতে সে সময়ে বাধ্য হন। পরে আব্দুর রউফ তালুকদার, তার উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের এবং ডেপুটি গভর্নর খুরশেদ আলম সবাই পদত্যাগ করেন। এর ফলে ভারপ্রাপ্ত গভর্নর নুরুন্নাহার ইসলামী ব্যাংকের পাওনা ডলার আদায়ে বিপাকে পড়েন। অন্যদিকে কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর তিনি ইসলামী ব্যাংকের হিসাব কেটে রিজার্ভ সমন্বয় করার সিদ্ধান্ত নেন। 11 আগস্ট বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $450 মিলিয়ন কেটে নেওয়া হলে রিজার্ভ প্রায় $500,000 কমে যায়। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, 11 আগস্ট প্রতি ডলার 118 টাকার বিনিময় হারের ভিত্তিতে বকেয়া ডলারের পরিমাণ নিষ্পত্তি করার 5,310 কোটি টাকা কেটে নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের প্রথম সপ্তাহে ইসলামী ব্যাংক থেকে $550 মিলিয়ন কিনলেও ব্যাংকটি পরিশোধ করেছিল মাত্র $100 মিলিয়ন। অন্যদিকে সিনিয়র ব্যাংকার এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আমিন গণমাধ্যমকে বলেন, বকেয়া ডলার ক্রয়ের বিপরীতে টাকা ছাড় করা ডাবল এন্ট্রি সিস্টেমের পুরোপুরি লঙ্ঘন এবং গুরুতর অপরাধ। এটি কেউ করে থাকলে তিনি রিজার্ভের হিসেবেও প্রতারণার আশ্রয় নিয়েছেন, যা অমার্জনীয় অপরাধ। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, এমন ঘটনা থাকলে তা জালিয়াতি নয়, রীতিমতো ডাকাতি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি। অন্যদিকে রিজার্ভের তথ্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা বলেন, রিজার্ভ ব্যবস্থাপনার কাগজে কলমে তাদের দায়িত্ব হলো এর কোনো হিসেব তাদের কাছে নেই। বর্তমানে এর হিসেব করে থাকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগ। অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের কাছে রিজার্ভের হিসাবায়নের দায়িত্ব হস্তান্তর কারণ স্পষ্ট নয়। এই বিভাগটি 9 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত রিজার্ভের পরিসংখ্যান দিতে পারেনি। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এদিকে 8 আগস্টের তথ্য থেকে দেখা যায় বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল $25.89 বিলিয়ন, যা 12 আগস্ট প্রায় $430 মিলিয়ন কমে হয়েছে $25.46 বিলিয়ন। এদিকে পেমেন্ট সিস্টেম বিভাগের সূত্র নিশ্চিত করে ইসলামী ব্যাংকের হিসেব থেকে 5,310 কোটি টাকা বিকলন করা হয়, যা রিজার্ভ সমন্বয় বিষয়টিকে সমর্থন করে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ফেডারেল রিজার্ভ ব্যাংক গড় সুদ হার 5.30%, অর্থাৎ ডলারগুলো সেখানে থাকলে বাংলাদেশ ব্যাংক এ হারে সুদ পেত। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, তবে ইসলামী ব্যাংকের ডলার বকেয়া থাকায় বাংলাদেশ ব্যাংক এ সুবিধা থেকে বঞ্চিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ গভর্নরের নজরে আসলে তিনি প্রায় অর্ধেক হারে সুদ নেওয়ার নির্দেশ দেন। অবশ্যই বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক থেকে কী পরিমাণ সুদ আদায় করতে পেরেছে তা এখনও জানা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এসালাম গ্রুপ ঋণ নিয়ে আত্মসাতের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ব্যাংক মারাত্মক তারল্য সংকটের সম্মুখীন হয়। সংকট এতটাই তীব্র ছিল যে ব্যাংকটি নগদ অর্থ স্থিতি বজায় রাখতে পারেননি।